৩ জুলাই ১৯৮৮ ইরানের রাজধানী তেহরান থেকে সকাল ১০টা ১৭ মিনিটে একটা প্যাসেঞ্জার প্লেন টেক অফ করে। ওই প্লেনে গন্তব্য ছিল দুবাই। আর ওই মুহূর্তে প্লেনটিতে প্রায় ২৯০ জন প্যাসেঞ্জার ছিলেন, যাদের মধ্যে ২৫৪ জন ছিলেন ইরানের নাগরিক। কিন্তু টেক অফ করার ঠিক ৭.৫ মিনিটের মাথায় হঠাৎ ওই প্লেনটা একটা মিসাইল হিট করে। পাইলট কিছু বুঝতে ওঠার আগেই আরও একটা মিসাইল হিট করে। মাঝ আকাশে ওই প্লেনটা ৩ টুকরো হয়ে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ প্লেন ধ্বংস হয়ে যায় এবং সেটা সমুদ্রে এসে পড়ে। প্লেনে থাকা ২৯০ জন যাত্রী মারা যান, যাদের মধ্যে ৬৬ জন বাচ্চা ছিল, যারা সরাসরি হিউম্যান রাইটসের ভায়োলেশন। তো কথা হলো, এই মিসাইলটা কারা হিট করছিল? উত্তর হলো আমেরিকা। যখন প্লেনটি পার্সিয়ান গালফের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেস ইরানের জলসীমায় ঢুকে পড়ছিল। আর এই যুদ্ধজাহাজ থেকেই পরপর দুটো মিসাইল ছোড়া হয়েছিল ইরানের প্লেনটার উপরে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা হঠাৎ করে ইরানের উপরে এই হামলা কেন করছিল? কারণ এই ঘটনার কিছুদিন আগেও বা কিছু বছর আগেও আমেরিকা থেকে কোটি কোটি টাকা ইরানে পাঠানো হতো ইরানের সুরক্ষার জন্য। এমনকি আজ যে ইরান পারমাণবিক বোমা বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে আর আমেরিকা লাগাতার স্যাংশন লাগাচ্ছে, সেই আমেরিকাই কিন্তু পরমাণু বোমার প্রধান রসদ মানে ইউরেনিয়াম ইরানের হাতে তুলে দিয়েছিলেন। আর ইরানও তাদের দেশের প্রায় 40% তেলের খনিজ আমেরিকার কোম্পানিগুলোকে লিজে দিয়েছিলেন। মানে এক কথায় ইরান এবং আমেরিকার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। তাহলে এই বন্ধুত্ব কিভাবে শত্রুতায় পরিণত হলো? তো এখানে আপনাদেরকে বলে দেই যে ইরান এবং আমেরিকার এই মুহূর্তে যে শত্রুতা আছে, তার একটা প্রধান কারণ হলো ইরানিয়ান রেভলিউশন। যখন ইরানের রাজা ক্ষমতা সরিয়ে ফেলেন, ইসলামিক শাসন শুরু হয়েছিল। আর এখানেও একটা প্রশ্ন আসে যে কেন হঠাৎ করে ইরান রেভলিউশন শুরু হয়েছিল? ১৯৭৯ সালে ঠিক কী এমন হয়েছিল যে রাতারাতি ইরানের ভবিষ্যৎ পুরোপুরি বদলে গিয়েছিল? কিভাবে একজন সাধারণ মানুষ আমেরিকা সহ পশ্চিমা কালচারগুলোকে ইরান থেকে উৎখাতন করে দিয়েছিল? তো বন্ধুরা, আমি আছি নাজমুল আপনাদের সাথে। আজকের ভিডিওতে ইরানের রেভলিউশনের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সাথে এই রেভলিউশন কিভাবে ইরান এবং আমেরিকার মধ্যে কখন শেষ না হওয়া বিবাদের সূচনা করেছিল সেটাও। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ১৯শে আগস্ট ১৯৭৮ ইরানের আবাদানে সিনেমা রিক্স নামে একটা সিনেমা হল ছিল। সেদিন রাত 8:30টার দিকে সিনেমা হলে দ্য ডিয়ার নামে একটা মুভি চলছিল। এই মুহূর্তে হলে প্রায় ৫০০ থেকে ৬০০ জন অডিয়েন্স ছিল। হঠাৎই ৪ জন লোক ওই হলের সমস্ত গেট বাইর থেকে লক করে দেয়, আর ভেতরে কিছু পেট্রোলের ক্যান ছুড়ে মারে। ভেতরে থাকা অডিয়েন্সরা কিছু বুঝে ওঠার আগেই ওই লোকগুলো ক্যানের আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন সম্পূর্ণ হল ছড়িয়ে পড়ে। লোকজন নিজেদের জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। এই সময় কিছু মানুষ হলের ছাদ থেকে বাইরে পালিয়ে আসে এবং প্রায় ৩১৭ জন সেদিন আগুনে পুড়ে মারা যান। আর এই ঘটনা ইরানের রেভলিউশন বারুদের আগুন দেওয়ার কাজ করছিল। সিনেমা হলে আগুন লাগার ঠিক ৪ মাসের মাথায় ইরানের রাজা দেশ ছেড়ে পালিয়ে যান। শুরু হয় ইসলামিক শাসন। তবে এই আগুন লাগার ঘটনা কিন্তু একদিনেই হয়নি। এর পিছনে এক বড় ষড়যন্ত্র ছিল, যার মূলে আমেরিকা ছিল এবং ব্রিটেন। চলুন এবার সেই ইতিহাসটা আপনাদেরকে বলি। প্রাচীনকালে ইরান পারস্য সাম্রাজ্য নামে পরিচিত ছিল। সে সময় পারস্য ভীষণই শক্তিশালী এবং ধনী সাম্রাজ্য ছিল। এমনকি আলেকজান্ডারের জীবনে প্রধান লক্ষ্যই ছিল পারস্য সাম্রাজ্যকে দখল করা। তো ৭০০ শতকের দিকে যখন আরবে মুসলিম ধর্মের প্রচার হচ্ছিল, তখন পারস্য সাম্রাজ্যের মুসলিম শাসক শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত পারস্য মানে ইরানের মুসলিম শাসনই চলছে। আর এই পারস্য নাম বদলে কিভাবে ইরান হলো সেটা আমি ভিডিওতে আগে বলবো। তো ১৮৯০ সালের দিকে ইরানের রাজা ছিলেন নাসির আল দিন। তিনি ইরানের দেশীয় ব্যবসায়ীদের সাথে একটা বড় রকমের স্ক্যাম করেন। এই সময় ইরানের তামাক খুবই জনপ্রিয় ছিল। ছোট থেকে বড় মোটামুটি সবাই তামাক খেত। আর এই ব্যবসার সাথে সে সময় প্রায় ২ কোটি মানুষ সরাসরি যুক্ত ছিলেন। কিন্তু নাসির আল দিন মানে ইরানের তৎকালীন রাজা, তিনি একজন ইংরেজ মার্চেন্ট মেজর জি.এফ. ট্যালবটের সাথে একটা চুক্তি করেন। আর ইরানের ভেতরে তামাকের যে ব্যবসা ছিল সেটা পুরো কন্ট্রোল তিনি আগামী ৫০ বছরের জন্য ওই ইংরেজ বণিককে দিয়ে, মানে ওই ইংরেজ বণিক ছাড়া আর কেউ ইরানে তামাক ব্যবসা করতে পারবে না। আর এর বদলে ওই ইংরেজ বণিক ইরানের রাজাকে বছরে ১৫০০ ইউরো আর মোট প্রফিটের ২৫% দেওয়ার কথা বলে। এবার যখনই ইরানের রাজার এই চুক্তির কথা সামনে আসে, ইরানের লোকজন ভীষণ ক্ষেপে যায়। কারণ এর আগে ব্রিটিশ আর রাশিয়ার সাথে ইরান যুদ্ধ করছিল। সেই যুদ্ধে হেরে ইরানের বাজারে ব্রিটিশ আর রাশিয়ার কন্ট্রোল চলে এসেছিল। আর সেটা নিয়ে অলরেডি ইরানের জনগণ রাজার উপর ক্ষুণ্ণ ছিল। তার উপরে রাজা এবার তামাকের ব্যবসাও বিদেশিদের দিয়ে দিচ্ছিল। এটা নিয়ে গোটা ইরান জুড়ে বিদ্রোহ শুরু হয়, যেটাকে ইতিহাসে টোকাবল প্রোটোস্টল বলা হয়। তবে রাজা কিন্তু ওই বার্ষিক টাকার লোভে এই বিদ্রোহকে শুরুর দিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। আর এই সময় সামনে আসে
এবার এই ওলেমা কারা সেটা একটু আপনাদেরকে বলি। দেখুন, ইরানের রাজার শাসন থাকলেও এখানে ধর্মগুরুদের খুব প্রভাব ছিল। এরা মূলত হলেন ইসলামিক স্কলার। এদেরকে ইরানে ওলেমা বলা হয়। তো এই ধর্মগুরুরা যা বলতেন রাজাকে সেটা মানতে হতো, কারণ লোকজনের মধ্যে এই ওলেমাদের উপর আলাদা রেসপেক্ট ছিল। আর এই ওলেমাদের মধ্যে সবথেকে বড় যিনি ধর্মগুরু তাকে বলা হয় আয়াতুল্লাহ। তো ইরানে যখন তামাক বিদ্রোহী হচ্ছিল সে সময় ইরানের আয়াতুল্লাহ ছিলেন মির্জা শিয়াজি। সারা দেশ জুড়ে যখন ভীষণ আকারে রাজার বিদ্রোহ হচ্ছিল তখন আয়াতুল্লাহ মির্জা শিয়াজি সামনে আসেন আর এক ফতোয়া জারি করেন। এটা হলো সেই ফতোয়ার কপি। এতে রাজা ভয় পেয়ে যান, কারণ আয়াতুল্লাহ চাইলে রাজাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারত। তাই রাজা নাসির আল দিন এই তামাকের চুক্তি ফেরত নিয়ে নেয়। ফলে ইরানের জনগণের মধ্যে ক্ষোভ অনেকটা কমে যায়। এবার যেহেতু আয়াতুল্লাহর ভয়ে রাজা তার চুক্তি ফেরত নিয়ে নিয়েছিল, তাই ইরানের জনগণের মনে রাজার থেকে বেশি ভরসা আয়াতুল্লাহর জন্য তৈরি হয়। আর এখান থেকেই কিন্তু ইরানের রেভলিউশন বীজ পোতা। এই তামাক প্রোটেস্টের 2 বছরের মাথায় 1896 সালে মির্জা রেজা কেরমানির নামে একজন ব্যক্তি ইরানের রাজা নাসির আল দিনকে গুলি করে মেরে ফেলে। পর কেটে যায় আরও প্রায় 12 বছর। এই সময় সারা বিশ্ব জুড়ে তেলের চাহিদা বাড়তে থাকে। আর এই সময় অনেকেই ধারণা করতেন যে মধ্য এশিয়ার মানে আরবিয়ান দেশগুলোতে প্রচুর পরিমাণ খনিজ তেল আছে, কিন্তু ইরানের কাছে তখন এতটা টাকা ছিল না যে তারা এই তেলের খোঁজ চালাবে বা সেগুলো পরিশোধন করে সেগুলোকে বিক্রি করবে। তো এই সময় একজন ব্রিটেনিয়ান DRK নিজের টাকা খরচ করে ইরানের রাজাকে একটা অফার দেয় যে যদি ইরানে তেল পাওয়া যায় তাহলে সে ইরানকে বছরে 20,000 ইউরো দেবে আর মোট প্রফিটের 40% দেবে। তো এই সময় ইরানের যিনি রাজা ছিলেন মোহাম্মদ আলী শাহ কাজার, তিনি ভাবেন যে ইরানে হয়তো খুব বেশি তেল নেই, আর তিনি ওই সময় তেলের গুরুত্ব ঠিক বুঝতে পারছেন। ফলে ওই চুক্তিতে তিনি রাজি হয়ে যান। আর এখানেই কিন্তু ইরানের তেলের মার্কেট ব্রিটিশ গভর্নরে ঢুকে যায়। এবার আপনি ভাবছেন যে চুক্তি তো হয়েছিল ইরানের রাজা আর ওই ইংরেজ বণিকের মধ্যে, তাহলে এখানে ব্রিটিশ গভর্নর কিভাবে এলো? তো এখানে একটা মজার কাহিনী আছে। ওই ইংরেজ মানে উইলিয়াম DRK 1907 সালে ইরানে একটা তেলের কোম্পানি খোলে, অ্যাংলো পার্সিয়ান ওয়েল কোম্পানি, কিন্তু তিনি প্রথম দিকে সফল হয়নি। DRK তখন প্রায় 500 লক্ষ ইউরো খরচ করেছিল, যার বর্তমান মূল্য প্রায় 1000 কোটি টাকা। এবার তার কাছে টাকা পয়সা যখন শেষ হয়ে যায় তখন সেই লোক চলে যায় ব্রিটিশ সরকারের কাছ থেকে টাকা। তো কোইন্সিডেন্টলি পরের বছরেই মানে 1909 সালে ইরানের খুঁজে পাওয়া যায় তেলের একটা বিশাল ভান্ডার পাওয়া যায়। এবার তেল খুঁজে পেতেই ব্রিটিশরা ইরান থেকে প্রচুর পরিমাণ তেল নিজেদের দেশে নিয়ে যেতে শুরু করে, আর তারা লাভের মাত্র 40% ইরানকে দিত। এবার বিষয়টা এমন কি দাঁড়ায় যে ইরানের নিজের তেলের উপরেই নিজেদের কোনো কন্ট্রোল ছিল না। আর জনগণ এসব দেখে ভীষণ খেপে যায়, কারণ ইরানের তেল বেচে ব্রিটিশরা দিন দিন ধনী হয়ে যাচ্ছে আর ইরান দিন দিন গরিবের দিকে এগোচ্ছিল। আর এই সময় আবার সামনে আসে মাজলিস, ইরানের সে ধর্মগুরু। ইরানের যে ধর্মগুরুদের কথা বললাম মানে উলেমা আয়াতুল্লাহ, এরা ঠিক করে ইরানের রাজার ক্ষমতা পাশাপাশি নিজেদের একটা শাসন ব্যবস্থা শুরু করবে। এটাকে যে সময় মাজলিস বলা হতো, আর জনগণ ওই মজলিসকে সাপোর্ট করত। ওই সময় ইরানের রাজা পুতুলের মতো বসে থাকতো আর মজলিস পুরো দেশকে চালাতো। তো এই মজলিস এবার ব্রিটিশ আর রাশিয়াকে চাপ দিতে থাকে ইরান থেকে চলে যাওয়ার জন্য। এদিকে সেই সময় রাশিয়াতেও লেনিনের নেতৃত্বে বিদ্রোহ, কিন্তু ঝামেলা শুরু করে ব্রিটিশরা। তারা তো শুরুর দিকে যেতে রাজি হয় না, কারণ ওই সময় সম্পূর্ণ ব্রিটেন ইরানের তেলের উপর নির্ভর করছিল। তখন ব্রিটিশরা একটা নতুন প্ল্যান করে। এই সুযোগে ব্রিটিশরা ইরানের আর্মির কমান্ডার ইন চিফ রেজা শাহ পেহলেভিনকে সাপোর্ট করে আর সৈন্য উৎক্ষুদন হয় যাতে ইরানের আগের রাজা আহমেদ শাহকে সরিয়ে ফেলা হয়। আর রেজা শাহ পেহলেভিন হয়ে যান ইরানের নতুন রাজা। এই রেজা শাহ পেহলেভিন সাথেই শুরু হয় ইরানের নতুন পেহলেভি রাজত্ব। আর রেজা শাহ ইরানের অনেক পরিবর্তন করছিলেন, মানে বলতে পারেন তিনি ইরানের একটা নতুন জার্নি শুরু। প্রথমে তিনি পার্শ্ব নাম বদলে দেশের নতুন নাম করেন ইরান। আর তিনি সারা দেশ জুড়ে পশ্চিমা কালচার প্রমোট করার পর বোরকা ব্যান করা হয়, এমন অনেক নিয়ম শুরু করেন। কিন্তু ইরানের শাহ জানতেন যে এই সমস্ত কাজে মজলিস বাধা দেবে। এই জন্য রেজা শাহ মজলিসের ভেতরে ঘুষ দিতে লোকদেরকে নিজেদের দলে আর যারা মানত না তাদের জেলে ঢুকিয়ে দিতেন। তারা রাতারাতি গায়েব করে এইভাবে রেজা শাহ মজলিসকে নিজের কন্ট্রোলে নিয়ে নেন। কিন্তু জনগণ তখনও ব্রিটিশদের এই তেল নিয়ে যাওয়ার ব্যাপারটা পছন্দ করছিল না। তখন রেজা শাহ ব্রিটিশদের সাথে যে তেলের চুক্তিটা ছিল সেটাকে একটু শুধরে নেন। আগে যে 16% প্রফিট ইরান থেকে সেটাকে বাড়িয়ে 50% করে। কিন্তু ইরানের জনগণ চেয়েছিলেন যে ইরানের তেলের উপরে শুধুমাত্র ইরানের জনগণেরই অধিকার থাকবে। উল্টে রেজা শাহ ইরানের ট্যাক্স বাড়িয়ে দেন, ফলে জনগণ আরও খেপে যায়। কিন্তু রেজা শাহ এই সমস্ত ছোটোখাটো বিদ্রোহগুলোকে চাপা দিতে এরপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন ব্রিটেনরা দুর্বল হয়ে পড়ে তখন ইরানে এন্ট্রি নেয় আমেরিকা ও
আমেরিকাও কিন্তু ইরানের তেলের উপরে নজর ছিল, তারাও ইরানের সাথে একটা চুক্তি করে। এবার আমেরিকা বলুন বা ব্রিটেন, দুইটো দেশেই চাইছিল যে করে হোক ইরানের রাজার ফলে তারা কম দামে ইরান থেকে তেল নিতে পারবে। আর এরই সাথে ইরানের রাজনীতি থেকে শুরু করে ইরানের বিদেশ নীতিও সব জায়গায় আমেরিকা লাভ গলাতে শুরু করে। এর জন্য আমেরিকা আবার বছরে $500 মিলিয়ন করে ইরানকে এইড দিত। কিন্তু আগেই আপনাদেরকে বলেছি যে সবকিছু হচ্ছিল উপরের মহলে, এর ফলে কিন্তু ইরানের যে সাধারণ মানুষরা ছিল তাদের কোনো লাভ হচ্ছিল না। এই সময় ইরানের মজলিসের একজন মেম্বার মোহাম্মদ মোসাদ্দেক ইরানের রাজার বিরুদ্ধে পোস্টর শুরু করে দাবি তোলেন ইরানের তেলকে ন্যাশনালাইজ করে দেওয়া হোক, যাতে অন্য কোনো দেশ ইরানের তেল বেচতে না পারে, ইরানের তেল ইরান নিজেই বেচবে। আর ইরানের জনগণ এই ক্ষেত্রে মোসাদ্দেককে সম্পূর্ণ সাপোর্ট করে। ইরানের তৎকালীন যে রাজা ছিলেন মোহাম্মদ রেজা শাহ পেহলভি, তিনি ভয় পেয়ে যান আর কোলঠাসা হয়ে পড়েন। রাজা বাধ্য হন মোসাদ্দেককে ইরানের প্রধানমন্ত্রী বানানোর জন্য। তখন ইরানের পার্লামেন্ট মোসাদ্দেক একটা ভোটের আয়োজন করে ইরানের তেল ন্যাশনালাইজ করার জন্য। আর এই ভোটে জেতার পর ইরানের তেল থেকে আমেরিকা এবং ব্রিটেনের কন্ট্রোল সরে যায়। কিন্তু এই সময় আমেরিকা এবং ব্রিটেনের প্রচুর পরিমাণ লোকসান হতে শুরু। এবার দুটো দেশ ইরানের উপর বিভিন্ন রকম স্যাংশন লাগায়, যাতে ইরান তার তেল বাইরে কোনো দেশে বিক্রি করতে না পারে। আমেরিকা প্রতি বছর $500 মিলিয়ন করে যে খরচ দিত সেটাও বন্ধ করে দেন। কিন্তু মোহাম্মদ মোসাদ্দেক সাহসী মানুষ ছিলেন, তিনি আমেরিকার ব্রিটেনের চোখ রাঙানির ভয় পান না। আর তখন আমেরিকা এমন কিছু করে যার কারণে আমেরিকা ইরানের মানুষদের কাছে চিরশত্রু হয়ে যায়। মানে বলতে পারেন এখান থেকেই আমেরিকা এবং ইরানের শত্রু শুরু হয়। 1953 সালে আমেরিকার গুপ্তচর CIA এবং ব্রিটেনের গুপ্তচর MI6 এরা নিজেদের কিছু এজেন্টদের ইরানে পাঠায়। তারা ইরানে একটা কু করে আর এই সৈন্য অভ্যন্তরে মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয় এবং ইরানের যিনি রাজা ছিলেন মোহাম্মদ রেজা শাহ পেহলভি তার হাতে আবার সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। এবার ইরানের রাজা পুরোপুরি পশ্চিমা কান্ট্রিগুলোর বসে চলে আসে। তবে ইরানের রাজা কিন্তু ইরানের উন্নতির জন্য বেশ কিছু কাজ করছিলেন। যেমন ধরুন, এই সময় ইরানের শিক্ষার হার অনেক কম ছিল। মোহাম্মদ রেজা শাহ পেহলভির শাসনে 1923 থেকে 1978 মধ্যে ইরানের স্টুডেন্ট সংখ্যা 15 লাখ থেকে বেড়ে 1 কোটি হয়। স্কুলের সংখ্যাও 3 গুণ বাড়ানো হয়। এডুকেশন সেক্টরে বাজেট 45 বিলিয়ন রিয়াল থেকে বাড়িয়ে 551 বিলিয়ন রিয়াল করা হয়। মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়, তারা অফিসে কাজ করার সুযোগ পায়। এমনকি মেয়েরা এই সময় জাজ বা উকিলের পেশায় সাথে যুক্ত হতো। মেয়েদের বিয়ের বয়স 13 থেকে বাড়িয়ে 15 করা হয়। এছাড়া ইরান তেল থেকে প্রতি বছর $20 বিলিয়ন করে আয় করছিল। কিন্তু দেশে যে কনভার্সন জনগণ ছিল তারা মোটেই খুশি ছিল না। তার প্রধান কারণ হলো ইরানে যে শিয়া মুসলিমরা হাজার বছর ধরে ইরান বসবাস করছিল, তাদের কালচার রীতিনীতির প্রতি রেজা তিনি সব ক্ষেত্রে ওয়েস্টার্ন কালচার প্রয়োগ করেন। এছাড়া ইরানের ইসলামিক ক্যালেন্ডারের ব্যবহার তিনি বন্ধ করে দেন। এগুলো ছাড়াও গরিব মানুষ দিন দিন আরও গরিব হয়ে উল্টে রাজা দেশের মিডিয়া থেকে শুরু করে আইন ব্যবস্থা সবকিছু নিজের কন্ট্রোলে রেখে দিয়েছিলেন। এমন অবস্থায় আবার সামনে আসেন একজন ধর্মগুরু। ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে 2 পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট সামনে আসতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।